আসছে। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশের এই করোনা মহামারীর পরিস্থিতিতে আমরা সবাই গৃহবন্দী, পড়াশোনা থেকে সবাই মোটামুটি অনেকটা দূরে চলে গিয়েছে। সেই দূরত্ব কিছুটা কমিয়ে আনার জন্য, পড়াশোনার কাছে থাকার জন্য আমরা এই ফেসবুক অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি, যাতে তোমরা অ্যাটলিস্ট পড়াশোনার ভেতরে সম্পৃক্ত থাকতে পারো। আমাদের মোটামুটি অনেকটা বন্ধের সময় চলে গেছে। যারা এবার এইচএসসি পরীক্ষা দিবে তাদের হয়তো পাওয়ার সম্ভব 31 তারিখে একটা ডেট দেওয়া হয়েছে, ভেতরে ক্লাস তো শেষ হয়ে গেছে, পরীক্ষা শুরু হবে। ফার্স্ট ইয়ার যারা আছে তাদের জন্য অনেকটা প্রবলেম হয়ে যাবে হয়তো, কারণ তারা এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য যথেষ্ট সময় কম পাবে। তাই সময়টাকে নষ্ট না করে আমাদের যতদূর সম্ভব পড়াশোনাটা এগিয়ে নিতে হবে। তাই অ্যাকচুয়ালি আমাদের এই অনলাইন ক্লাস। এখন যারা একদম আইসিটিটা মোটামুটি একবার পড়া হয়েছে বা কিছু করা হয়নি এমন স্টুডেন্টদের জন্য একদম কমপ্লিটলি বিগিনিং থেকে স্টার্ট করা হবে। তো আজকে আমি যে সাবজেক্টটা নিয়ে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, স্টুডেন্টদের কাছে একটা ভীতি কাজ করে। ডিজিটাল ডিভাইস মানে অনেক কমপ্লেক্স কিছু একটা, অ্যাকচুয়ালি কমপ্লেক্স কিছু না। ডিজিটাল ডিভাইসে যদি আমরা একটা শব্দ দেখি, বলে একটা শব্দ আছে। আমাদের যদি লজিকটা একটু ভালো থাকে, যে লজিকটা বুঝতে পারতেছি, তাহলে আমরা অ্যাকচুয়ালি এটা সমাধানটা করতে পারবো। ছোট ছোট লজিক প্রয়োজন। লজিকটার জন্য আমাদের দরকার বুলিয়ান অ্যালজেব্রা। আমরা অ্যারিথমেটিক অ্যালজেব্রা পড়েছি, নরমালি যেটা যোগ বিয়োগ গুণ ভাগ করে ডিফারেন্ট কাইন্ড অফ রেজাল্ট আসে আমাদের। ম্যাথের একটা পার্ট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। জর্জ বুল ম্যাথের এই পার্টটাকে নিয়ে গবেষণা করেছেন। বুলিয়ান অ্যালজেব্রা জিনিসটা কি? 0 এবং 1 এই দুটি মাত্র প্রতীক নিয়ে যে ম্যাথমেটিক্যাল অপারেশন পারফর্ম করা হয় বা অপারেশন করা হয়, যে অপারেশন আউটপুট হবে শুধুমাত্র লজিক্যালি ইয়েস অর নো। ম্যাথের সেই পার্টটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। অ্যাকচুয়ালি বুলিয়ান অ্যালজেব্রার উপরে বেস করে আমাদের ডিজিটাল ডিভাইস এই চ্যাপ্টারটা তৈরি করা হয়েছে। বুলিয়ান অ্যালজেব্রায় কিছু স্বতঃসিদ্ধ নিয়ম আছে, যে নিয়মের উপরে বেস করে অ্যাকচুয়ালি কাজগুলো করতে হবে। সেই নিয়মগুলোর ভেতরে যদি আমরা বলি, আমরা প্রথমে বলতে পারি বুলিয়ান যোগের নিয়ম। বুলিয়ান যোগের নিয়ম, আমরা দুইটি ইনপুট নিয়ে কাজ করি, 0 এবং 1, এই দুইটা মাত্র ইনপুট। তো দুইটা ইনপুট নিয়ে যদি আমরা কাজ করি, দুইটি ইনপুটের মাঝে কত ধরনের কম্বিনেশন হতে পারে। আমরা ছোটবেলায় সেট থিওরি থেকে এটা শিখে আসছি। দুইটি ইনপুট যদি হয় তাহলে 2 টু দি পাওয়ার n, এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে 2 টু দি পাওয়ার 2, দ্যাট মিন্স 4। চারটা কম্বিনেশন হওয়া সম্ভব। চারটা কম্বিনেশন কি কি হতে পারে? দুইটা ইনপুটই 0 হতে পারে, একটা ইনপুট 1, একটা ইনপুট 0 হতে পারে, অথবা একটা ইনপুট 0 আর একটা ইনপুট 1 হতে পারে, অথবা দুইটি ইনপুটই 1 হতে পারে। এখানে ইনপুট কম্বিনেশনটা কি করে সাজানো হলো আমরা একটু পরে এটা নিয়ে আলোচনা করব। এখন শুধু আমরা এটা একটু দেখি। বুলিয়ান যোগের নিয়মের ক্ষেত্রে ফার্স্ট যে তিনটি যোগ আছে,
এই তিনটি যোগ একদম সাধারণ সাদামাটা নিয়ম, আমরা নরমালি যোগ যেটা জানি সেই অনুযায়ী হয়ে থাকে। যেমন 0 প্লাস 0 ইজ ইকুয়াল, নো প্রবলেম, 1 প্লাস 0 ইজ ইকুয়াল 1। নাও 0 প্লাস 1 ইজ ইকুয়াল 1। এই তিনটির ভেতরে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে নিচের পার্টটাতে। আমরা নিচের পার্টটা যদি দেখি 1 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 2। আমরা নরমালি যদি বলি 2, বাইনারিতে 2 লেখা হয় 1 0। তো আমাদের অনেক সময় মাথায় আসে যে সংখ্যা পদ্ধতিতে যেটা পড়ে আসছি 1 প্লাস 1 ইকুয়াল 0 ক্যারি 1। এখানে সেই কথাটা হবে না। আমরা বুলিয়ান নিয়মে আগে বলে এসেছি যে এখানে শুধুমাত্র ফলাফলটা হয় 0 হবে নতুবা 1 হবে, নো ক্যারি, এখানে কোনো হাতে থাকার কোনো ব্যাপার নেই। তাহলে 0 এবং 1 যোগ করলে যোগফলটা হবে 1। এখানে কোনো চেঞ্জ নেই। এই যে চেঞ্জটা নেই, এটি হচ্ছে আমাদের একটু ডিফারেন্ট টাইপটা চলে আসছে। এছাড়া বাকি তিনটা পার্টের যদি বলি, তিনটা পার্টে সেম। আমি একটু আবারও বলছি, লাস্ট যেটা 1 প্লাস 1, আমাদেরকে এটা একটু মনে রাখতে হবে যে 1 প্লাস 1 ইজ ইকুয়াল 1। এখন এই টোটালটার দিকে যদি আমরা একটু নজর দিই তাহলে আমরা একটু সামারাইজ করে বলতে পারি। এখানে দুইটি করে ইনপুট যোগ করা হয়েছে। তো দুইটি ইনপুটের ভেতরে আমরা যদি একটু নজর দিই দেখতে পাচ্ছি যে যে ইকুয়েশনের ভিতরে কোনো একটা ইনপুট 1 আছে, সেই ইনপুটের আউটপুটটা 1 আসছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বুলিয়ান যোগের ক্ষেত্রে কোনো একটি ইনপুট 1 থাকলে আউটপুট 1 আসবে। এখানে 0 মানে হচ্ছে মিথ্যা, 1 মানে হচ্ছে সত্য। অ্যাকচুয়ালি ডিজিটাল ডিভাইস বলতে আমরা যেটা বুঝি সেটা সত্য মিথ্যার উপরে বেস করে কাজ করে। সত্য মিথ্যাকে অন্যভাবে যদি বলি অফ অন, অফ অনের উপরে বেস করে কাজ করে। এই অফ অন দ্বারা বোঝানো হয় অ্যাকচুয়ালি এখানে ভোল্টেজ আছে অথবা ভোল্টেজ নেই। এখন বুলিয়ান যোগের নিয়ম চলে গেল, এখন আমরা আসি বুলিয়ান গুণের নিয়ম। বুলিয়ান গুণের নিয়ম আমরা সেম, এখানে যদি কম্বিনেশন গুলোর দিকে নজর দেই সেখানে দুইটি ইনপুট নিয়ে যদি কাজ করি সেম, এখানে সেই আমাদের চারটা ইনপুটই সম্ভব। এখন আমরা গুণের নিয়মের যদি বলি সেম, আমি একটু সুবিধার্থে মুছে গুণ চিহ্ন দিয়ে দিয়েছি, তো অবশ্যই খাতায় লিখে নেবে এটা। এখন দেখি আমরা গুণের ক্ষেত্রে বুলিয়ান গুণ আর নরমাল অ্যারিথমেটিক গুণ হচ্ছে একই রকম। গুণের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন নেই। যেমন 0 আর 0 গুণ করলে 0 পাবো, 1 0 গুণ করলে 0 আসবে, 0 1 গুণ করলে 0 আসবে, 1 1 গুণ করলে 1 আসবে। আবারও বলছি বুলিয়ান গুণ এবং অ্যারিথমেটিক গুণ অল আর সেম, এখানে কোনো পরিবর্তন হবে না, একই ধরনের অপারেশন হবে। এখান থেকেও যদি সামারাইজ করে আমরা একটা সেন্টেন্সে বলতে চাই, গুণের ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি 0 থাকে, আমরা দেখতে পাচ্ছি যে 2 বা ততোধিক ইনপুট যদি থাকে সেখানে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলেই আমাদের আউটপুট 0 চলে আসবে। এখন এটা হচ্ছে বুলিয়ান গুণের নিয়ম, আগে লিখে আসছি। যোগের বুলিয়ান যোগের নিয়ম যেটা বলে আসছি, সেই যোগের নিয়মটাকে আমরা যদি লজিক্যাল গেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেটাকে বলা হয় অর অপারেশন, এবং বুলিয়ান গুণের কাজ যদি করতে চাই সেটাকে বলা হচ্ছে এন্ড অপারেশন। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, যদি বলি যে যোগ বলতে যে চিহ্নটা, এই চিহ্নটা যেই কথা, অর গেট একই কথা। যোগ দ্বারা আমরা এখানে অর গেটকে ইন্ডিকেট করা হবে। আবার এন্ড বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে গুণ, অথবা এভাবে ডট দিয়ে আমরা দেখাতে পারি। এটাকে আমরা ভাগ মনে করতে হলে প্রবলেম, গুণ আকারে দেখাতে পারি অথবা ডট আকারে দেখাতে পারি। এখন আমাদের একটা শব্দের সাথে পরিচিত হই, দ্বৈত নীতি। ছোট করে এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় ক নাম্বারের জন্য আসে। দ্বৈত নীতি জিনিসটা কি? এই যে বুলিয়ান যোগের এবং গুণের নিয়মের উপরে আমরা যে সূত্রগুলো দিয়েছি, এই সূত্রগুলা এই বলা হচ্ছে বুলিয়ানের ক্ষেত্রে দ্বৈত নীতি, মানে এন্ড এবং অর অপারেশনের সাথে
সম্পর্কিত সব ধরনের সূত্রকে বলা হয় দ্বৈতমিতি। এখন আমরা কিছু এখান থেকে সিম্পলি কিছু সূত্র নিয়ে কথা বলবো, যেটাকে বলা হচ্ছে বুলিয়ানের অ্যাকচুয়ালি মৌলিক উপপাদ্য বলা হয় এটাকে। উপপাদ্যগুলো একটু দেখি, এখানে একটু আমরা একটু একসাথে লিখবো। তো যোগ গুণ, ওকে। আমরা যদি কোনো একটা ইনপুট a এর সাথে a যোগ করি, অথবা এই পাশে যদি গুণের তে বলি a এর সাথে যদি a গুণ করি, তাহলে কি হবে? অ্যাকচুয়ালি আমরা জানি না এখানে a এর ভ্যালুটা কত বা এখানে a এর ভ্যালু কত। তো আমরা ইচ্ছা মতো ধরে নিই এর ভ্যালুটাকে আমরা যা ইচ্ছা তা ধরতে পারি। আমরা আমাদের কাজের সুবিধার জন্য যদি a কে 0 ধরি, তাহলে এখানে কি আসছে? 0 প্লাস 0 ইজ ইকুয়াল 0। a কে যদি আমরা 1 ধরি, তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল 1। আমরা যোগের নিয়মে দেখে এসেছি, দুইটা 1 থাকলে আউটপুট 1 আসবে, 1। তার মানে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা a এর ইনপুট যা দেব, যোগের ক্ষেত্রে a এর ইনপুটের প্রভাবটা আউটপুটে পড়ে থাকে। যেমন এখানে a এর ইনপুট 0 ছিল, দ্যাটস ওয়াই আউটপুট 0। এখানে a এর ইনপুট 1 ছিল, আউটপুট 1 এসেছে। তাই আমরা বলতে পারি, আবারও বলছি, বুলিয়ান যৌগিক যোগের ক্ষেত্রে মৌলিক উপপাদ্যে a প্লাস a ইকুয়াল হচ্ছে a, তার মানে আউটপুটে a এর প্রভাব বিদ্যমান। এখন আমরা সেম কাজটা যদি গুণের ক্ষেত্রে করে থাকি, আমরা যদি এখানে a এর ইনপুটটাকে 0 ধরি, 0 ইনটু 0 ইজ ইকুয়াল 0, আবার a ইনটু a ইকুয়াল a। তার মানে গুণের ক্ষেত্রে এখানে সেম জিনিসটা দেখতে পাচ্ছি যে a এর ইনপুট যা হবে, আউটপুটের এফেক্টটা তাই হবে। তা আমরা এটাকে বলতে পারি a। এখন আরেকটু আসে, এবার আসি a প্লাস 1। a প্লাস 1 এর ক্ষেত্রে চিন্তা করি, এখানে একটা ইনপুট ফিক্সড 1, সাথে আছে আরেকটা ভেরিয়েবল a। এখন a এর মানটা কত সেটা আমরা জানি না, তো আমরা ধরে নিচ্ছি 0 প্লাস 1 ইকুয়াল, আবার এর মানটাকে আমরা 1 ধরে নিতে পারি। তাহলে 1 প্লাস 1, একটু যদি চিন্তা করি 0 প্লাস 1, আগের সূত্রগুলোর দিকে যদি একটু নজর দাও, তাহলে সেখানে লেখা ছিল 0 প্লাস 1 ইজ ইকুয়াল 1 এবং 1 প্লাস 1 ইকুয়াল 1। তার মানে 1 এর সাথে আমরা যাই যোগ করি না কেন, এই যোগ করি, দুইটা a, তিনটা a, চারটা a, যতগুলা এই যোগ করি না কেন, আউটপুটটা অলওয়েজ 1 আসবে। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতে পারি a প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখন আমরা যদি গুণের দিকে একটু নজর দেই, এর মানটাকে আবার সিমিলারলি এর মানটাকে আমরা 0 ধরলাম। 0 যদি ধরি, 0 ইনটু 1 ইজ ইকুয়াল 0, 1 ইনটু 1 ইকুয়াল 1। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এর মান যা হবে, গুণের ক্ষেত্রে আউটপুটের প্রভাবটা তাই হবে। তার মানে a ইনটু 1 ইজ ইকুয়াল a। এখন এর ইনপুট যদি আমাদের এখানে 0 থাকে, তাহলে আউটপুট 0 আসবে। এর ইনপুট যদি 1 হয়, তাহলে আউটপুট 1 আসবে। আমরা এটার দিকে যদি একটু তাকাই, সিমিলার 1 এর ক্ষেত্রে যেভাবে দেখেছি যোগের ক্ষেত্রে, এখন এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, এর মান যদি 0 ধরি, 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। এর মান যদি 1 ধরি, তাহলে 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1। তার মানে যোগের ক্ষেত্রে a প্লাস 0 ইজ ইকুয়াল হচ্ছে a, মানে কোনো পরিবর্তন নেই। এখন যদি গুণের ক্ষেত্রে দেখি, এর মানটাকে যদি আমরা 0 ধরি, 0 ইনটু 0 ইজ ইকুয়াল টু 0। এর মান যদি 1 ধরি, 1 ইনটু 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এখন এই ইনপুট আমরা যাই ধরি না কেন, এর সাথে যখন 0 গুণ করব আমরা, তখন দেখতে পাবো অলওয়েজ এর রেজাল্টটা 0 আসবে। তার মানে a ইনটু 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আমরা আরেকটা সূত্র নিয়ে এখানে কথা বলি, তারপর এটা নিয়ে এখন আর কথা বলবো না। একটু লিখি, a প্লাস এবার a ইনটু এবার, এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের অনেক জায়গায় প্রয়োজন হবে।
সিমিলার এটাও অনেক ইম্পর্টেন্ট, অনেক জায়গায় প্রয়োজন হবে। আমরা যদি এটার দিকে দেখি a প্লাস a বার, a লিখলাম, এর মানটাকে আমরা ধরে নিচ্ছি সাপোজ 1 0, দেন 0 বার। কোন কিছুর উপরে বার করা তার মানে এটাকে নট বলা হয়। বার করা মানে হচ্ছে এর ভ্যালু যা থাকবে তা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু বুলিয়ানে আমরা দুইটি মাত্র বিট নিয়ে কাজ করি 0 এবং 1, তার মানে যদি 0 থাকে তার উপরে বার হলে সেটা 1 হয়ে যাবে, এবং যদি এখানে 1 থাকতো তাহলে 1 এর উপরে বার হলে সেটা 0 হয়ে যেত। তাহলে এটা একটু ক্যালকুলেশন করি। 0 কে বার করলে কি পাবো আমরা? 1, মানে 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1। সিমিলার তোমরা চাইলে 1 দিয়ে টেস্ট করে দেখতে পারো, সেম রেজাল্ট আসবে। এটা তোমরা একটু ট্রাই করে দেখো। এই হলো 1। এখন গুণের ক্ষেত্রে সেম আমি গুণেরটা একটু 1 দিয়ে দেখাচ্ছি তোমাদের। এর মান যদি 1 ধরি তাহলে এটা হচ্ছে 1 বার, দ্যাট মিন্স 1 ইনটু 0। আমরা দেখে আসছি 1 ইনটু 0 ইজ ইকুয়াল টু 0। তার মানে এর সাথে যদি a বার, তার মানে কোনো একটা ইনপুটের সাথে যদি তার নেগেশন, যেটাকে নট বলা হয়, নেগেশনটাকে আমরা মাল্টিপ্লিকেশন করি, মানে এন্ড অপারেশন করি, তাহলে তার আউটপুট অলওয়েজ 1 আসবে। মাল্টিপ্লিকেশন করলে 0 আসবে না, a ইনটু a বার 0 আসবে। 0 ইজ ভাই কইছেন মানে ওকে। এখন আসি আমরা একটু এই বুলিয়ান অ্যালজেব্রার উপরে বেস করে একজন ম্যাথমেটিশিয়ান ডি মর্গান কিছু সূত্র দিয়েছেন। কিছু বলতে দুইটি সূত্র, স্কুল লেভেল থেকে তোমরা এটা দেখে এসেছো। যেমন স্কুলের সূত্রটাই আমি একটু বলি, এখানে একটা পরে বলি। ওখানে এমন ছিল a ইউনিয়ন b হোল প্রাইম ইজ ইকুয়াল টু a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম, আবার a প্রাইম a ইন্টারসেকশন b হোল প্রাইম ইজ ইকুয়াল টু a প্রাইম ইউনিয়ন b প্রাইম। এরকম সূত্র তোমরা পড়ে এসেছো। তো অ্যাকচুয়ালি এই সূত্রটাকে লজিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য আমাদের এই ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারটার ভিতরে সেই সূত্রটাকে দেওয়া হচ্ছে এইভাবে। আমরা আগে একটু সূত্রটা থিওরিটিক্যালি যদি বলি, আমরা যদি দুই চলকের জন্য ডি মর্গান লটা বলি, তাহলে দুইটি ইনপুট, একটা ইনপুট যদি বলি a এবং আরেকটা ইনপুট যদি হয় b, এই দুইটি ইনপুট নিয়ে যদি বলি, দুইটি ইনপুটের যোগফল, দুইটা ইনপুটের যোগ করলাম, যোগফলের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে দুইটা ইনপুটকে যোগ করে যদি তাদেরকে বার করা হয়, তাহলে তাদের প্রত্যেকের বারের গুণফলের সমান। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সূত্র। আবার বলছি, দুইটি ইনপুটের যোগফলের কমপ্লিমেন্ট তাদের প্রত্যেকের কমপ্লিমেন্টের গুণফলের সমান। আবার দ্বিতীয় সূত্রটা হচ্ছে দুইটি ইনপুটের গুণফলের কমপ্লিমেন্ট তাদের প্রত্যেকের কমপ্লিমেন্টের যোগফলের সমান। এটা হচ্ছে আমাদের ডি মর্গান। আমরা একটু এত বড় করে কথাটা মনে না রেখে একটু সামারাইজ করে যদি দেখি, টোটাল ইকুয়েশন উপরে একটা বার ছিল, বারের নিচে ছিল প্লাস, বারটাকে দুইটা টুকরা করা হয়েছে, দুইটি ইনপুটের উপরে চলে গেছে। তাতে কি হয়েছে, বারের নিচে যে যোগ চিহ্নটা ছিল সেই যোগ চিহ্নটা হয়ে গেছে গুণ চিহ্ন। আর এখানে যদি দেখি, দুইটি ইনপুটের মাঝখানে ছিল গুণ চিহ্ন, বারটাকে যখন ভাগ করা হচ্ছে তখন সেটা যোগ চিহ্ন হয়ে যাচ্ছে। তার মানে ডি মর্গান লয়ের ক্ষেত্রে যোগ থাকলে বার যদি কে ভাগ করি, ভাগ ভাঙা, একটু যদি এইভাবেই বলি মনে রাখার সুবিধার জন্য, বারটাকে যদি ভাঙি তাহলে যোগটা হয়ে যাবে গুণ চিহ্ন, আর গুণ যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে যোগ চিহ্ন। এটা গেল দুই চলকের ডি মর্গান ল। তাহলে আমরা যদি তিন চলকের ক্ষেত্রে বলি তাহলে কি ঘটবে, a প্লাস b প্লাস c হোল বার ইজ ইকুয়াল, আবার বলছি বারগুলোকে যখন ভাগ করে দেব ইনপুটের মাঝে যোগ চিহ্ন থাকে সেটা গুণ হয়ে যাবে। তার মানে a বার ইনটু b বার ইনটু c বার। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয়টাতে যদি বলি a b c হোল বার ইকুয়াল a বার b বার, সরি
এই এখন আমাদের এত সহজ প্রশ্নটা অ্যাকচুয়ালি কতে আসে না, কতে একটা প্রশ্ন আসে আমাদেরকে বলে n সংখ্যক চলকের জন্য দি মডালিটি বিবৃতি করো। তাহলে আমরা একটু n সংখ্যক চলকের কথা বলি যে n হোয়াট ইজ n নাম্বার অফ n, এখানে আনডিফাইন্ড ইনপুট, কতটা ইনপুট হতে পারে জানি না। তাহলে আমরা ধরে নিচ্ছি a প্লাস b প্লাস c প্লাস ডট 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 আপ টু n ইকুয়াল। একটু মনে রাখতে হবে যে c এর পরে আমাদের প্লাস দিতে হবে এবং লাস্ট n এর আগে আবার প্লাস দিতে হবে। জাস্ট এটা একটা সিরিজ বোঝানো হচ্ছে, ডিফারেন্ট কাইন্ডস অফ ইনপুট। এখানে 10টা 50টা 100টা বা 1000 ইনপুটও থাকতে পারে। সেক্ষেত্রে উপপাদ্যটা হচ্ছে a বার ইনটু b বার ইনটু c বার ইনটু ডট 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 n বার। এটা গেল তিন চলকের n সংখ্যক চলকের জন্য প্রথম সূত্র। দ্বিতীয়টি হচ্ছে a b c ডট ডট আপ টু n হোল বার ইজ ইকুয়াল a বার প্লাস b বার প্লাস c বার প্লাস ডট ডট প্লাস n বার। মনে রাখতে হবে এখানে যেমন প্লাস দেওয়াটা ইম্পর্টেন্ট ছিল, এখানে সিমিলার প্লাস দিতে হবে। এই প্লাসটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এই প্লাস যদি না দেওয়া হয় তাহলে কিন্তু কেটে দেওয়া হবে। ওকে, এটা গেল দি মডার্ন ল। এখন এই দি মডার্ন লটা আমাদেরকে প্রমাণ করতে বলে। অনেক সময় দি মডার্ন লটা বলে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সত্যক সারণী একটা শব্দ আসছে আমাদের মাঝে। সত্যক সারণীর সাহায্যে দি মডার্ন ল প্রুফ করতে পারে, অথবা কোন একটা লজিক ফাংশন দেওয়া থাকে, বলা হয় যে সেই লজিক ফাংশনের সত্যক সারণীটি তৈরি করো। তো আমরা এখন একটু সেই কাজটা করব। তার আগে আসি সত্যক সারণী জিনিসটা কি। সত্যক সারণী কি? কোনো একটা লজিক গেটের জন্য যদি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট কম্বিনেশন আছে, ডিফারেন্ট কেমন একটু আগে দেখলাম আমরা 0 0 হতে পারে, 0 1 হতে পারে, 1 0 হতে পারে। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট মিলা আউটপুটও আসলে ডিফারেন্ট ডিফারেন্ট। তাহলে এই ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট কম্বিনেশনের জন্য যত ধরনের সম্ভাব্য আউটপুট আসা সম্ভব, সে আউটপুটগুলো যে টেবিলের সাহায্যে প্রকাশ করা হবে সেই টেবিলটাকে বলা হবে সত্যক সারণী। আমরা এখন ট্রুথ টেবিলের সাহায্যে, তার মানে সত্যক সারণীর সাহায্যে দি মডার্ন ল প্রুফ করব। আমি একটু কাজের সুবিধার জন্য ওকে নো প্রবলেম তিন চলকের দি মডার্ন লটা প্রুফ করছি। আমি একটু লিখে রাখি। ওকে, আমরা এখন এই তিন চলকের দি মডার্ন লটি প্রুফ করব সত্যক সারণীর সাহায্যে। এখন এই সত্যক সারণী প্রমাণ করতে গেলে স্টুডেন্টরা যে প্রবলেমটাতে ফেস করে, অনেক সময় তারা ভুলে যায় কয়টা ঘর তৈরি করতে হবে, কলামগুলোর হেডিং কি হবে, এগুলো ভুলে যায় বলতে মানে তাদের ভিতরে একটা কনফিউশন ক্রিয়েট হয়, মুখস্থ করার চেষ্টা করা হয়। তো আমরা চাচ্ছি যে এটা মুখস্থ না করি, আমরা একটু মাথায় নিই তিনটা ইনপুট যদি হয় তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 8। 8টি কম্বিনেশন হওয়ার সম্ভব, তার মানে নিচে নিচে 8টি ঘর হবে। আর একটা ঘর যদি আমরা হেডিং এর জন্য নেই তাহলে টোটাল ঘর হচ্ছে 9টা। আগে আমরা এই 9টা ঘর দিয়ে ফেলি। ওকে, এখানে 9টা ঘর আছে, 9টি রো আছে। এখন আমরা একটু কলাম নিয়ে চিন্তা করি। ফার্স্ট থিংটা মনে রাখতে হবে, শুধু দি মডার্ন ল প্রুফ করার ক্ষেত্রে না, যে কোনো লজিক ফাংশনটাকে যখনই আমরা সত্যক সারণীর সাথে প্রকাশ করব, তখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে দেখব সেখানে কতগুলো ইনপুট আছে। যতগুলো ইনপুট থাকবে ঠিক ততটা ঘর তৈরি করে ফেলবো। এখানে আমাদের তিনটি ইনপুট আছে, এ বি এন্ড সি। তাহলে তিনটি ঘর তৈরি করি আমরা ছোট করে, এটা তো খুব বেশি বড় প্রয়োজন নেই। এ B and C, A B C। ওকে, তারপরে আসি আমরা যদি এখানে সূত্রের দিকে তাকাই যে তিনটা ইনপুট ছিল, তিনটি ইনপুটের আবার বারের ব্যবস্থা আছে, বার ব্যবহার করতে হবে। তার মানে এই তিনটে ইনপুটের জন্য বারের ঘরটা তৈরি করে ফেলব। 1 2 3, তার মানে হচ্ছে a বার
বি বার সি বার। ক্লিয়ার? এখন আসি আমরা প্রমাণ করার জন্য কি করতে হবে। আমরা ফার্স্ট যদি এই সূত্রটা প্রমাণ করার জন্য চেষ্টা করি, এখানে কি লেখা ছিল? তিনটি ইনপুটের যোগফল। তার মানে ফার্স্ট কাজ হচ্ছে তিনটে ইনপুটকে আগে আমাদের যোগ করতে হবে। তাহলে যোগের জন্য একটা ঘর তৈরি করি। আমি একটু ছোট করে লিখছি। তিনটে ইনপুটকে যোগ করলাম, কারণ একসাথে আমি একাধিক কাজ করতে পারবো না, তাই তিনটি ইনপুটের যোগফল। তারপরে কথা ছিল কি? কমপ্লিমেন্ট। তার মানে এটাকে পরবর্তীতে বার করব আমরা। ওকে, তিনটি ইনপুটের যোগফলের কমপ্লিমেন্ট, তাদের প্রত্যেকের কমপ্লিমেন্ট। আমরা একটু যদি দেখি, কমপ্লিমেন্ট অলরেডি বের করা আছে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে তিনটা কমপ্লিমেন্টকে জাস্ট মাল্টিপ্লিকেশন করা। তার মানে এ বার বি বার সি বার, এই হয়ে গেল আমাদের প্রথম উপপাদ্যটা। এখন আসে দ্বিতীয় উপপাদ্য। সেটার ক্ষেত্রেও প্রথমে তিনটি ইনপুটকে গুণ করতে হবে। তার মানে এ বি সি, এই গুণকৃত ইনপুটকে তারপরে কি করতে হবে? এখানে যদি দেখি 2 নম্বরে তিনটি ইনপুটের গুণফলের কমপ্লিমেন্ট। গুণ করা হলো, গুণটাকে আবার কমপ্লিমেন্ট করি আমরা। তাহলে আমাদের কি হলো? বাম পাশ ডান পাশ, সরি বাম পাশটা শেষ হয়ে গেল, ডান পাশে আছে কি? প্রতিটি কমপ্লিমেন্টের যোগফলের সমান। অলরেডি তিনটি ইনপুটের কমপ্লিমেন্ট আমাদের বের করা আছে, তাহলে আমাদের কাজ কি? এই তিনটাকে যোগ করতে হবে। এ বার বি বার সি বার। অনেকে চেষ্টা করে এই ঘরগুলোকে মুখস্থ করার জন্য, কতটা ঘর আছে সেই ঘরগুলো মুখস্থ করে খাতায় করতে চাওয়া। এই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা মুখস্থ থেকে বের হয়ে এসে লজিক্যালি চিন্তা করব, কারণ এই চ্যাপ্টারটার নামটাই হচ্ছে আসলে ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইসটা তৈরি করা হচ্ছে লজিকের উপরে বেস করে। এখন আসি, আমার তিনটে ইনপুট ছিল, তিনটে ইনপুট হবে, তিনটে ইনপুট কি কি কম্বিনেশন হবে? 0 এবং 1 এই ধরনের ইনপুট দিয়ে এটাকে সাজাতে হবে। এখন কিভাবে সাজাবো? দুইটা ইনপুট যখন থাকে তখন আমরা সাজাচ্ছি 0 1, সরি 0 0 0 1 1 0 1 1। এটা অনেকটা মুখস্থের মতো হয়ে গেছে আমাদের চারটা ইনপুটের ক্ষেত্রে। কিন্তু এখানে যদি দুইটা ইনপুটের জন্য যদি দুইটা ইনপুট না হয়ে তিনটা ইনপুট হয়, হয়তোবা সেটাও মুখস্থ বলে ফেলতে পারবো, কারণ ইউজ টু আমরা করতে করতে। যদি তিনটা না হয় চারটা হয়, যদি পাঁচটা হয়, যদি ছয়টা হয়, তখন কি করবো? তাই আমাদের অ্যাকচুয়ালি এখানে একটা নিয়ম ফলো করে যেতে হবে। সেই নিয়মটা যদি ফলো করি, তাহলে যত ধরনের ইনপুট নেওয়া হোক না কেন, এর সাহায্যে সম্ভাব্য যতগুলো কম্বিনেশন তৈরি করা সম্ভব খুব ইজিলি আমরা তৈরি করতে পারবো। হয়তো এটা আপনারা মানে তোমরা সবাই জানো, তো আমরা একটু সেইভাবেই চিন্তা করি। আমরা বাইনারি নাম্বার সিস্টেমে একটা সিকোয়েন্স পড়ে এসেছি, 1 2 3 4 এরকম পড়ে আসছে এই সিকোয়েন্সটা। অ্যাকচুয়ালি আমরা এই সিকোয়েন্স অনুযায়ী এখানে 0 1 টাকে ইনপুট করা হবে। তো সেই শুরুটা আমাদের এই তিনটা হচ্ছে আমাদের ইনপুট। এই তিনটা হচ্ছে আমাদের ইনপুট। এখন সরি, এই তিনটে ইনপুট নিয়ে কাজ করব। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে সর্ব ডান দিক থেকেও শুরু করতে পারি, চাইলে সর্ব বাম দিক থেকেও ফার্স্টে শুরু করতে পারি, নট ম্যান্ডেটরি, এটা একদম ইচ্ছা। তো আমরা নরমালি যেটা ডান দিক থেকে শুরু করি ইউজ টু, তাহলে সেটাই করি। ডান দিকে প্রথম কি ছিল? 1 2 4, 1 2 4। এখন যদি দেখি 1 মানে হচ্ছে এক ঘর পরে পরে চেঞ্জ হবে। তার মানে ইনিশিয়ালি আমরা যদি 0 দ্বারা শুরু করি, তার মানে 1 হয়ে গেল, পরের ঘর হবে 1, আবার এক ঘর পরে চেঞ্জ 0 1 0 1 0 1। তার মানে এখানে 1 দ্বারা বোঝানো হচ্ছে এক ঘর পর পর চেঞ্জ করবে, মানে টগল করা বলা হয় এটাকে, চেঞ্জ হবে। পরবর্তী কলামে যদি দেখি, তার উপরে ভ্যালু দিয়েছি আমি 2। এই 2 মানে হচ্ছে 2 ঘর পরে পরে চেঞ্জ হবে, প্রতি 2 ঘর পর। তাহলে সিমিলারলি ফার্স্ট ইনিশিয়াল 0 0 1 1 0 0 1 1। এখন পরবর্তীতে আসে 3 নম্বর কলাম, যেখানে a দেওয়া আছে। এর উপরে ভ্যালুটা কত লিখেছি আমরা? 4। 4 মানে হচ্ছে প্রতি 4 ঘর পর পর চেঞ্জ। তার মানে 4টা 0 4টা 1, এই হলো আমাদের কম্বিনেশন। এখন অনেকে এই টোটাল কম্বিনেশন
মুখস্থ করে রাখা 8টা কম্বিনেশন হচ্ছে 3টে ইনপুটের জন্য আমি লিখেছিলাম। তো 8টা কম্বিনেশন মুখস্থ করে রাখি, মুখস্থ করে রাখা থেকে বের হয়ে আসতে হবে। আমরা চাচ্ছি যে মুখস্থ করে রাখি, কারণ 8টা মুখস্থ করে ফেললাম, যখন 4টা ইনপুট হবে তখন 16টা কম্বিনেশন মুখস্থ করা একটু টাফ হবে। ওকে 16টা হলো, তারপর যদি বলি 32টা সেটা অবশ্যই টাফ হবে, তো আমরা মুখস্থ থেকে বের হয়ে আসবো। মনে রাখতে হবে তার পরবর্তীতে যদি আরো একটা কম ইনপুট থাকতো তাহলে সেটা হতো 8 ঘর পর পর চেঞ্জ, তার মানে প্রথম 8টা শূন্য তারপরে 8টা 1। এটা কোনো ফ্যাক্ট না যে ইনিশিয়ালি 0 থেকে শুরু করতে হবে। আমি চাইলে 1 থেকে শুরু করতে পারবো, 1 থেকে পারবো, 0 থেকে পারবো, তো আমি 0 থেকে শুরু করেছি। তো এতটুকু যদি ক্লিয়ার হয়, এখন আমরা পরের কাজগুলোতে চলে আসি। সূত্রগুলো লেখার সময় আমি বলেছিলাম বার মানে হচ্ছে ইনপুটে যা থাকবে তার বিপরীতটা বসবে। বিপরীত মানে যদি 0 থাকে তাহলে সেটা 1, 1 থাকলে সেটা হয়ে যাবে 0 বারের ক্ষেত্রে। ওকে, এটার দিকে একটু তাকান। এখানে আছে কি? এখানে আছে হচ্ছে a বার। a বার মানে a এর দিকে তাকান, এইটার সাথে a এর সম্পর্ক। তার মানে a বার মানে হচ্ছে এখানে যা থাকবে আউটপুটটা এখানে তার বিপরীত হবে। তার মানে এখানে আছে 0, এখানে হয়ে যাবে 1, এখানে 0, এটা 1 0 1 0 1। তারপর নিচে চারটি আছে 1, তার মানে নিচে চারটি হবে 0। তাহলে আশা করি তোমরা বি এরটা এবং সি এরটা করতে পারবে। বি এর যদি দেখি, বি এর দুইটি 0, তার মানে ডাবল 1, দুইটি 1 তার মানে ডাবল 0, ডাবল 0 দ্যাট মিন্স ডাবল 1, ডাবল 1 দ্যাট মিন্স ডাবল 0। এখন আসি সি। সি এর ক্ষেত্রে এক ঘর পর পর চেঞ্জ, তার মানে 1 0 1 0 1 0 1 0। এই হলো কাজ। এখন আমরা চলে যাব বুলিয়ান যে সপ্তসিদ্ধ নিয়মটা পড়ে আসছি, বুলিয়ান যোগের নিয়ম এবং বুলিয়ান গুণের নিয়ম, আমরা সেই দিকে একটু নজর দিই। আবারও বলছি, বুলিয়ান যোগের নিয়মের ক্ষেত্রে আমাদের একটা কথা ছিল, ইনপুট একাধিক ইনপুট যদি থাকে, দুই বা ততোধিক ক্ষেত্রে, কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1 আসবে। আমরা একটু লিখে রাখতে পারি, কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট অলওয়েজ 1 আসবে। এখন এটার দিকে তাকাই, a প্লাস b প্লাস c, তার মানে a b এবং c কে যোগ করতে হবে। যোগ মানে হচ্ছে লজিক্যাল যোগ, তার মানে a b c। এখানে তিনটি 0 আছে, কোনো 1 আছে নাই। কোনো 1 যেহেতু নাই, তার মানে তিনটি ইনপুটের যোগফল হবে 0। আবার এটার দিকে যদি তাকাই, এখানে তিনটি ইনপুটের ভিতরে একটি 1 আছে। আবারও বলছি, হাইলাইট করে বলছি যে যোগ, বুলিয়ান যোগের ক্ষেত্রে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 আসবে। তার মানে এখানে আমাদের একটি ইনপুট 1 আছে, দ্যাটস আউটপুট 1। এখানে 1 আছে, আউটপুট 1। এখানে 1 আছে, এখানে দুইটি 1 আছে। তো আমাদের দুইটি হোক, তিনটি হোক, চারটি হোক বা সবগুলো 1 হোক, নট ম্যান্ডেটরি। কোনো একটি যদি 1 থাকে বা সবগুলোও যদি 1 থাকে, আউটপুট 1 আসবে। এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানে তিনটি 1, তার মানে আউটপুট হচ্ছে 1। এখন আসি এই ঘরটাতে, এটাতে কি আছে? তিনটি ইনপুট যে যোগ করেছি, এই যোগের কমপ্লিমেন্ট হবে, মানে যোগ যেটাকে করেছে যোগের বার হবে। তার মানে এখানে যা থাকবে তার বিপরীতটা বসবে এখানে। এখানে ছিল 0, তাহলে এটা হয়ে যাবে 1, এটা 1 আছে 0, 1 আছে 0 0 0 0 0 এন্ড 0। তাহলে 1 নাম্বার উপপাদ্যের বাম পাশটুকু আমাদের শেষ হয়ে গেছে। এখন আসি ডান পাশে। ডান পাশে কি আছে? a বার, b বার এবং c বার, এই তিনটাকে গুণ করতে হবে। আবার একটু গুণেরটা আমরা একটু রিমাইন্ডার দিয়ে আসি। গুণ করার ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি 1 হয় সেটা দেখতে হবে না, আমরা দেখব ইনপুটের ক্ষেত্রে যদি কোনো একটা ইনপুট 0 হয় তাহলে গুণের ক্ষেত্রে আউটপুট কি আসবে? 0 আসবে। কারণ গুণের ক্ষেত্রে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে 0 দ্বারা কোনো কিছুকে গুণ করা মানে এর রেজাল্টটা 0 চলে যায়। আমি ফার্স্টেই বলেছি যে বুলিয়ান গুণ এবং নরমাল অ্যারিথমেটিক যে গুণ আছে সেটা সেম। ওকে, আসি এখানে কাকে গুণ করব? a বার, b বার এন্ড c বারকে গুণ করব। তাহলে a বার, b বার এন্ড c বার, এখানে তিনটি 1, কোনো 0 আছে? নাই, কোনো 0 নাই। যেহেতু কোনো 0 নাই, তাই তার গুণফলটা হবে 1।
এখানে যদি দেখি তিনটা ইনপুটের ভেতরে একটি জিরো আছে, আবারও বলছি কোন ইনপুটের যদি আমরা গুণ করি, গুণের ক্ষেত্রে কোন একটা ইনপুটে যদি জিরো থাকে তাহলে আউটপুট জিরো চলে আসবে। দ্যাটস হোয়াই দিস ইজ জিরো। এখানেও জিরো আছে, বাকি প্রতিটার দিকে যদি একটু নজর দেই জিরো আছে। আমরা যদি এটা থেকে হট করে দেখি দুইটা জিরো একটা ওয়ান, তার মানে এখানেও জিরো আছে, এখানেও জিরো আছে। এখন আমাদের এক নাম্বার যে উপপাদ্যটা ছিল সেটার দিকে যদি তাকাই, ডান পক্ষ এবং বাম পক্ষ দুইটা ইকুয়াল সত্য সারণীর দিকে যদি তাকাই তাহলে এখানেও দুইটা ইকুয়াল হয়ে গেছে। তার মানে এক নম্বর উপপাদ্যটা আমাদের প্রমাণিত। এখন আসি দুই নম্বরের ক্ষেত্রে, আবার সেই সেম কাজগুলো করতে হবে। তিনটা ইনপুটকে আগে গুণ করতে হবে। গুণ মানে কোনো একটা ইনপুট যদি জিরো হয় তাহলে আউটপুট জিরো চলে আসবে। এবার গুণ করব কাকে? এ বি এন্ড সি। তাহলে এ বি এন্ড সি, এখানে তিনটা ইনপুটই জিরো, তার মানে গুণফল জিরো। এখানে দুইটা ইনপুট জিরো আছে, একটা ওয়ান আছে, তার মানে গুণফল জিরো। প্রতিটার দিকে যদি আমরা একটু তাকাই জিরো জিরো, প্রতিটাতেই জিরো আছে, যেমন এখানেও একটা জিরো আছে, এখানেও একটা জিরো, জিরো। জাস্ট লাস্ট কম্বিনেশনে কোনো জিরো নাই, তার মানে তিনটাই ওয়ান আছে, তার মানে আউটপুটটা হবে ওয়ান। এখন আসি এখানে আবার কি করব? এ বি সি এর যে ভ্যালুটা পেয়েছি সেটাকে বার করব আমরা। বার করা মানে আবারও বলছি জিরো থাকলে ওয়ান হয়ে যাবে, ওয়ান থাকলে জিরো হয়ে যাবে, রিভার্স। তাহলে এখানে জিরো ছিল, এটা ওয়ান হয়ে যাবে, জিরো ছিল ওয়ান, জিরো ওয়ান, এখানেও জিরো ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান, লাস্ট ওয়ান ইজ জিরো বিকজ লাস্ট আউটপুট ইজ ওয়ান, দ্যাটস ওয়াই আউটপুট উইল বি জিরো। এখন আসি একদম ফার্স্ট লাস্ট স্টেপটা, এ বার বি বার এবং সি বারকে যোগ করব। তার মানে এই তিনটা ইনপুটকে যোগ করব। যোগের কথাটা কি মনে আছে? যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান আসবে। ওকে, এখানে তিনটি ইনপুটই আমাদের ওয়ান, তার মানে আউটপুট ওয়ান। এখানে একটি মিনিমাম একটি ওয়ান থাকলে হবে বলেছি আমরা, তাহলে এখানে দুইটি ওয়ান আছে, তার মানে এটা ওয়ান, এটা ওয়ান, ওয়ান 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 ওয়ান, লাস্ট ওয়ান ইজ তিনটা ইনপুটই হচ্ছে জিরো। তিনটা ইনপুট যেহেতু জিরো তাই আউটপুট হচ্ছে জিরো। এখন আমরা যদি এখানে দেখি দুই নম্বর উপপাদ্য অনুসারে বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটি পরস্পর সমান চলে এসেছে, তার মানে দুই নম্বর উপপাদ্যটা প্রমাণিত। ওকে, এটা হচ্ছে আমাদের দ্বি মডেল লটা, সেটা দুই চলক তিন চলক একটা প্রমাণ করা হয়েছে। তোমরা বাসায় দুই চলকের উপপাদ্যটা ট্রাই করে দেখতে পারো সেটা কিভাবে করতে হয়। যদি করা পসিবল হয় তাহলে এখানে ছবি তুলে পরবর্তীতে আপ করে দিও, আমি দেখে চেক করে দিতে পারবো। এখন এই যে দ্বি মডেল লটা আমরা প্রুভ করলাম, এই দ্বি মডেল লটা লজিক্যালি বুলিয়ান উপপাদ্যের সাহায্যে তৈরি করা এবং তার সাহায্যে প্রমাণ করা। এই বুলিয়ান লজিকগুলোকে যখন থিওরিটিক্যালি করা হলো, এটাকে যখন কোনো সার্কিটের সাহায্যে কোনো বর্তনী মানে কোনো সিম্বলের সাহায্যে রিপ্রেজেন্ট করা হবে, সেই সিম্বলের সাহায্যে বা বর্তনীর সাহায্যে রিপ্রেজেন্ট করাটাকে অ্যাকচুয়ালি আমরা বলতেছি লজিক গেট। একটু দেখি, আমরা একটু লজিক গেট নিয়ে সামান্য একটু আলোচনা করব, শুধুমাত্র একটি মৌলিক গেট নিয়ে আলোচনা করব, সবটুকু নিয়ে করা যাবে না। লজিক গেট আমরা একটু যদি বলি, লজিক গেট জিনিসটা কি? বুলিয়ান ব্যাপারটা ছিল যে যৌক্তিক সংকেত হবে, হয় লজিক্যালি এর आंसरটা 0 আসবে নতুবা 1 আসবে। তার মানে আমার যে ইনপুটগুলো দেওয়া হচ্ছে সেই ইনপুটগুলো যৌক্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করতেছে। যৌক্তিকটা এইজন্যই বলা হচ্ছে বারবার যে হয় এটা 1 নতুবা 0, মাঝামাঝি কোনো স্টেট এখানে আসবে না। তাহলে যে বর্তনী বা সার্কিট যৌক্তিক প্রবাহ সংকেতটাকে নিয়ন্ত্রণ করবে, তার মানে কখন 0 দিবে কখন 1 দিবে এটাকে সে কন্ট্রোল করবে যে সার্কিট, সেটাকে বলা হবে লজিক গেট অর লজিক সার্কিট। ওকে, এখন এই লজিক বা লজিক সার্কিটটাকে যদি আমরা ডিফাইন করি তাহলে মোটামুটি তিনটা ভাগে ভাগ করি আমরা। একটা হচ্ছে মৌলিক গেট, তারপরে যদি বলি যৌগিক গেট, তারপরে যদি বলি সেটা হচ্ছে বিশেষ গেট।
টোটাল ডিফারেন্ট কাইন্ড অফ 7 থেকে 8টা গেট আছে, 7টা গেট আছে। আরেকটা গেট নিয়ে আলোচনা করা হয়, বাফার গেট। 7টা গেট আছে, 7টা গেট নিয়ে আলোচনা করা হবে। 7টাকে যদি একটু ক্লাসিফাই করি তাহলে এরকম 3টা ভাগে ভাগ করতে পারি। মৌলিক গেট আবার 3 প্রকার, সেটা হচ্ছে অর গেট, এন্ড গেট, নট গেট। এই 3টা গেটকে বলা হচ্ছে মৌলিক গেট। তারপর যদি যৌগিক গেটের দিকে গেট বলি, যৌগিক গেট আছে 2টা, নর গেট, ন্যান্ড গেট। এবং বিশেষ গেট সেটাও আছে 2টা, এক্সঅর গেট, এক্সনর গেট। এখন একটু এই 2টা গেট মাঝে যে যৌগিক গেট দুটো আছে যেটাকে কম্পাউন্ড গেট বলা হচ্ছে, এই 2টা গেটের আরো সুন্দর 2টা নাম আছে। সেই 2টা নাম হচ্ছে, এটাকে বলা হচ্ছে সার্বজনীন গেট, যেটাকে ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল গেট। এই 2টা গেট, এই সবগুলো গেটের সাথে এই 2টা গেটের গুরুত্বটা একটু অন্যরকম, কারণ এর সাহায্যে অ্যাকচুয়ালি যত ধরনের গেট আছে সবগুলা গেটকে বাস্তবায়ন করা সম্ভব। দ্যাটস ওয়াই এই 2টা গেটকে সার্বজনীন গেট বলা হয়। এখন আমরা একটু এই জিনিসটাকে নিয়ে আলোচনা করব। তো আমরা একটু ফার্স্ট ইনিশিয়ালি অর গেটটাকে নিয়ে আজকে আলোচনা করব। আজকে অর গেট নিয়ে আলোচনা করে শেষ করব। পরবর্তীতে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে যে আজকে টপিকের উপরে যেটা বুঝতে পারি না বা এটা আরেকবার বলা দরকার, আমি সেটা নিয়ে কথা বলবো। আমি একটু শুধু অর গেটটাকে নিয়ে কাজ করব। অর গেট সিম্বলগুলা, প্রতিটা গেটের এক এক ধরনের সিম্বল আছে। আমাদেরকে চেষ্টা করতে হবে অ্যাকচুয়ালি সেই সিম্বলটা ব্যবহার করেই যাতে আমরা গেটটাকে আঁকাই। আমরা একটু অর গেটের সিম্বলটাকে একটু লক্ষ্য করি, অনেকটা মাছের লেজের মতো করে। আমারটা হয়তো সুন্দর হয়নি, তো তোমরা চেষ্টা করো আরেকটু সুন্দর করে আঁকানোর জন্য। এই যে গেটটাকে দেখতে পাচ্ছি, এইটাকেই বলবো হচ্ছে আমরা অর গেট। ইনপুট দেওয়া হয়েছে এখানে 2টি, একটা ইনপুট যদি বলি এ এবং একটা ইনপুট হচ্ছে বি। একদম শুরুতে ক্লাসের আজকে ফার্স্টের দিকে বলা ছিল আমাদের অর মানে হচ্ছে যোগ। তার মানে ইনপুট গুলাকে যা দেওয়া হবে এর আউটপুট গুলা হবে যৌক্তিক যোগফল। তার মানে আউটপুটে যদি x বলি, x মানে হচ্ছে a প্লাস b। আবারও বলছি অর গেট, অর গেটের আউটপুট হবে ইনপুট গুলো বা ইনপুট দ্বয়ের ত্রয়ের না বলে আমরা যতগুলো ইনপুট থাকবে সেভাবে, যতগুলা ইনপুট থাকবে সবগুলা ইনপুটের যৌক্তিক যোগফলটাই হচ্ছে আমাদের অর গেটের আউটপুট। একটা জিনিস মনে রাখতে হবে, অর গেটের ক্ষেত্রে ইনপুট সংখ্যা মিনিমাম 2টি থাকতে হবে, মিনিমাম 2টি ইনপুট। এর পরবর্তীতে যত ইনক্রিমেন্ট করা যায় নো প্রবলেম, কিন্তু আমাদেরকে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে 2টি ইনপুট মাস্ট থাকতে হবে। তাহলে আবারও বলছি অর গেটের ক্ষেত্রে অর গেটের আউটপুট হবে ইনপুট গুলোর যৌক্তিক যোগফলের সমান। আসেন আমরা একটু ট্রুথ টেবিলটাকে তৈরি করি। এটা একটা ইনপুট a, একটা ইনপুট b এবং আউটপুট হচ্ছে a প্লাস b। ওকে, আসে এখানেও 2টি ইনপুট কম্বিনেশন তৈরি করতে হবে আমাদেরকে। কম্বিনেশনের ক্ষেত্রে 2টি ইনপুটের জন্য 4টা কম্বিনেশন, 1 2 3 4, তাই এখানে 4টা ঘর করা হয়েছে। এখন 4টি কম্বিনেশনের ভেতরে কি কি হতে পারে? 0 1 0 1। আবার বলছি 1 2, সেম আমরা সেই লজিকে আগাচ্ছি, 0 0 1 1। বুলিয়ান যোগের নিয়ম যেটা বলে এসেছে সেটা হচ্ছে বুলিয়ান অর অপারেশন। তাহলে 0 আর 0 যোগ করলে 0 1 1 1। সেম আমি একটু লিখে যদি দেই, কোন একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। যোগের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে আমাদের, এটা কোন একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। এটা হচ্ছে লজিক গেট। এই লজিক গেটের উপরে বেস করে
লজিক সার্কিট তৈরি করা হয়। আমরা একটু অর গেটের লজিক সার্কিটটা যদি দেখি, এটা একটা কি চিন্তা করি, এই এটা হচ্ছে এ, এই কে এর নাম হচ্ছে বি। আমরা যদি এটার দিকে চিন্তা করি, এখন এটা যে অর গেটকে রিপ্রেজেন্ট করছে তা কি করে বুঝবো? আমরা জানি তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য আমাদের একটা লুপ প্রয়োজন। যদি লুপ ক্রিয়েট করা হয়, লুপ মানে হচ্ছে একটা বদ্ধ পথ যদি ক্রিয়েট করতে পারি তাহলে এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। যদি বদ্ধ বর্তনী ক্রিয়েট না হয় তাহলে তড়িৎ প্রবাহিত হবে না। তো আমরা একটু চিন্তা করি, এই সুইচটাকে যদি অন করে দিই তাহলে কি এর ভেতর দিয়ে একটা লুপ তৈরি হয়েছে, এর ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। অন মানে হচ্ছে 1, তার মানে এটা এখন কি আছে 0 0 1। আমরা যদি দেখি 0 1 আউটপুট 1, তার মানে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আবার যদি বলি এটাকে 1 এটাকে 0, তার মানে হচ্ছে 1 0, উপরের লুপটা তৈরি হয়েছে, তার মানে বিদ্যুৎ প্রবাহিত হবে। আবার যদি বলি দুইটা ইনপুটই 1, তার মানে থার্ড ফোর্থ স্টেপ লুপ তৈরি হচ্ছে, তার মানে এর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। যখনই কেবলমাত্র দুইটা ইনপুটই 0 থাকবে তার মানে এখানে কোনো লুপ ক্রিয়েট হচ্ছে না। মাঝখান যদি দেখি এখানে পথটা ফাঁকা আছে, তার মানে এখানে বদ্ধ বর্তনী তৈরি হচ্ছে না, তার মানে এর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাহলে আমরা যে সিচুয়েশনটা দেখলাম, এখানে যে সার্কিটের যে ক্যারেক্টারিস্টিকটা দেখলাম, এটা টোটালি এই ট্রুথ টেবিলের সাথে ম্যাচ করে। দ্যাটস ওয়াই এই সার্কিটটাকে বলা হবে অর লজিক সার্কিট। এটাকে বলা হচ্ছে অর লজিক সার্কিট। তাহলে আমরা যদি নরমালি তড়িতের অ্যাঙ্গেল থেকে বা ইলেকট্রনিক্সের অ্যাঙ্গেল থেকে চিন্তা করি, সার্কিটটাকে কোন ধরনের সার্কিট বলা হয়? সমান্তরাল। সমান্তরাল বর্তনী। তার মানে সমান্তরাল বর্তনী যদি থাকে, সেই সমান্তরাল বর্তনী দ্বারা অ্যাকচুয়ালি বোঝানো হবে অর লজিক সার্কিট। এখন এখানে ইনপুট আমরা 0 1 0 1 দিয়ে বুঝিয়েছি। একটু অন্যরকম ভাবে চিন্তা করি, যেটা অবজেক্টিভে অনেক সময় থাকে, আমরা একটু সেভাবে দেখি। যেটা হচ্ছে ডিজিটাল সিগন্যালের সাহায্যে অ্যাকচুয়ালি ইনপুটগুলো দেওয়া। ফার্স্ট এটা যদি বলি এ, এর ক্ষেত্রে ইনপুট দিচ্ছি, ইনপুট হচ্ছে 0। মনে রাখতে হবে নিচের যদি কোনো কিছু থাকে সেটাকে ধরবো আমরা হচ্ছে 0, আপার রেঞ্জটাকে ধরবো 1। তার মানে প্রথম এর মান 0, তারপর হচ্ছে এর মান আবারও 0, তারপর হচ্ছে এর মান 1 1। ইনপুটটা আছে আমাদের এরকম, তার মানে 0 0 1 1। এবার যদি বি এর দিকে তাকাই, এটা হচ্ছে বি, তার মানে 0 1 0 1 এরকম আছে 0 1 0 1। এটা আমাদের ইনপুটটা আছে। এখন আমরা একটু আউটপুটটা তৈরি করি। আমরা কি এটার দিকে চিন্তা করি, 0 এবং 0 আমরা অর করছি, তাহলে 0 এবং 0 যদি যোগ করি তাহলে আউটপুট আসবে 0। 0 এবং 1 যোগ করলে আউটপুট আসবে 1। 1 আর 0 যোগ করলে আউটপুট আসবে 1। 1 আর 1 যোগ করলে আউটপুট আসবে 1। এই যে সিগন্যালটা তৈরি করছি, এটা হচ্ছে আমাদের অর গেটেড সিগন্যাল। এরকম ভাবে দেওয়া থাকে। অনেক সময় আমাদের এই ট্রুথ টেবিলটা দেওয়া থাকে না, শুধু এতটুকু দেওয়া থাকে, এই আউটপুটটুকু আমাদের দেওয়া থাকে, এর উপরে লেখা থাকবে না, শুধু এরকম ভাবে দেওয়া থাকে অবজেক্টিভে। তো আমাদেরকে দেখে এটা দিয়ে বলা হয় যে আউটপুটটি কোন লজিক গেটকে সম্বোধন করে বা এই আউটপুট দ্বারা কোন লজিক গেটকে বোঝানো হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এদিকে চিন্তা করে নিতে হবে যে এখানে 0 0 0 1 1 0 1 1 এই কম্বিনেশনটা আছে, তাহলে কোন কম্বিনেশনের জন্য এই ধরনের আউটপুট আসে তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে লজিক্যালি
যে 6 থেকে যে 7টা গেট আছে প্রতিটা নিয়ে চিন্তা করতে হবে। এর ভিতরে তো আমাদের ম্যাচ করবে কোথায়? অর গেটের সাহায্যে। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে অর গেটের আউটপুট। তোমরা যদি তোমাদের বইয়ের পেছনে অবজেক্টিভগুলো দেখো তো সেখানে এরকম বক্স আকারে আউটপুট দেওয়া আছে এবং বেশ কিছু অবজেক্টিভ পাওয়া যাবে। আর এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অর গেটের মানে সিম্বলিক্যাল সিগন্যালের সাহায্যে যদি ইনপুট দেওয়া হয় তাহলে আউটপুটটা কেমন হবে। অনেক সময় এরকম আকারে অবজেক্টিভ দেওয়া থাকে, তো সেটা আমাকে দেখে বুঝে নিতে হবে। আমি একটু আবারও বলছি, লোয়ার কেস যে লোয়ার ভ্যালু যেটা দেওয়া থাকবে সেটাকে বলা হবে 0 এবং উপরের দিকে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটাকে কাউন্ট করা হবে 1। 0 means 0 ভোল্ট, 1 means 3.825 ভোল্ট। এই ভোল্ট বোঝানো হয়। একটু মনে রাখতে হবে, নিচের পার্টটাকে বলা হবে 0, উপরের পার্টটাকে বলা হবে 1। ওকে, মোটামুটি অনেকক্ষণ ছিলাম, আমরা প্রায় 1 ঘন্টার মতো ক্লাস নিয়েছি। আজকে এই টপিক নিয়ে আর কোনো কথা বলবো না, পরবর্তীতে যদি ক্লাস নেওয়া হয় তাহলে আমরা বাকি যে আরো 6টি গেট বাকি আছে সেই গেট নিয়ে একটু কথা বলবো। তো আজকে যা পড়ানো হলো তার ভেতরে যদি কোনো সমস্যা থাকে যে এটা বুঝতে প্রবলেম হচ্ছে বা ভাই এটাকে বলা কিভাবে বলা হয়েছে একটু আরেকবার বললে ভালো হতো, তাহলে একটু কমেন্টসে জানাও, আমি একটু সেটাকে আবার রিকভার করার চেষ্টা করব। তো আমাদের সাথে উদয়ন দেবনাথ ছিল, ইশতিয়াক ছিল, এমপি আরিফ, ইব্রাহিম খলিল, আব্দুর রহিম, রিয়েল ডগস, রিয়া বণিক, অনেকে ছিল। তো এখন যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা চাচ্ছি সেই প্রবলেমটাকে আমাকে একটু জানানোর জন্য, যাতে করে আমি সেই প্রবলেমটা নিয়ে একটু কথা বলতে পারি। আচ্ছা, একজন বললো একটু অডিও কোয়ালিটিটা ভালো করতে হবে, আমি একটু নেক্সট চেষ্টা করবো ব্লুটুথ হেডফোন ব্যবহার করার জন্য, যাতে করে অডিও কোয়ালিটিটা ভালো থাকে। কারো যদি কিছু বলার থাকে তাহলে এখানে বলতে পারো, আর যদি বলার কোনো কিছু না থাকে তাহলে আমি হয়তো এখানে স্কিপ করব, কুইট করব তোমাদের জন্য। ওকে প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ফেসবুক লাইভটা এখানে শেষ করতে চাচ্ছি। তো যাওয়ার আগে একটি কথা, যতদূর সম্ভব এই মহামারীতে সবাই ঘরে থাকার চেষ্টা করবেন, ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করবেন এবং অবশ্যই প্রতিদিন মিনিমাম একটি করে ভালো কাজ করার চেষ্টা করবেন, যাতে করে আপনার সাহায্যে আপনার মাধ্যমে কারো না কারো উপকার হয়। এখন আমাদের দেশে যে অবস্থা চলছে, যে সেই অবস্থা অ্যাকচুয়ালি আমরা যদি মানে হতদরিদ্র দুস্থ মানুষের পাশে না দাঁড়াই তাহলে তারা চলতে পারবে না। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এত বেশি ভালো নয় যে সরকারের মাধ্যমে সব সমস্যার সমাধান করে ফেলা সম্ভব। আমাদেরকে অন্যের সাহায্যে, যারা অসহায় আছে তাদের সাহায্যে এগিয়ে আসতে হবে। সরকারের সকল সিদ্ধান্তকে মানার চেষ্টা করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। আমাদের ভেতরে একটি প্রবণতা থাকে আইন ভঙ্গ করার, আমাদেরকে যেটা নিষেধ করা হয় সেটা বেশি করে করার চেষ্টা করি। কিন্তু এই মুহূর্তে আমরা যদি নিজেরা বাঁচতে চাই, আমাদের প্রিয়জনদেরকে যদি সুস্থ রাখতে চাই এবং সবাই মিলে যদি সুন্দর এই পরিবেশটাকে টিকিয়ে রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, সচেতন থাকতে হবে এবং অবশ্যই আবারও বলছি, প্রতিদিন মিনিমাম একটি করে ভালো কাজ করতে হবে। সেটা ছোট হোক, ভালো কাজের কোনো মানে মাত্রা নেই, যেটা অনেক বড় ভালো কাজ, এটা অনেক ছোট ভালো কাজ তা না। ভালো কাজ মানে ভালো কাজ, সেটা যদি যতই ছোট হোক বা যতই বড় হোক, একটি করে ভালো কাজ করবেন। ওকে, আল্লাহ হাফেজ।